হলরুমে বীর যারাকে এনে সোফায় বসালো মায়া। মৌ দৌড়ে এসে বীরের সামনে কোমরে ধরে অভিমানী সুরে বলে, তোমরা কি শুরু করেছো? বিয়ে করার আগে আমাকে জানালে কি আমি বিয়েতে বাধা দিব? না পারলাম আপুর বিয়েতে থাকতে, আর না পারলাম ভাইয়ের বিয়েতে থাকতে। মৌয়ের অভিমানী মুখশ্রী দেখে বীর ও মায়া একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে একসাথে বলে ওঠে, তোর বিয়েতে আমাদের কোথায় রেখেছিলি? মৌ মুখ ভেঙচি দিয়ে যারার কাছে গিয়ে বলে, এখন আমাকে পছন্দ হয়েছে তো ভাবি, আমি কিন্তু তোমার আগমনের আগেই বিদায় হয়েছি। যারা মৌয়ের গালে আদরে হাত রাখলো। মায়া মিষ্টি হেসে বীরকে বলে, জানো ভাই, আমাদের বোন মা হতে চলেছে, মানে তুমি মামা। বীর অবাকের সাথে মৌকে দেখে, খুশি হলো বেশ। যারা মৌকে জড়িয়ে ধরে বলে, কংগ্রেটস ননদিনী। গেস্ট রুম থেকে বের হয়ে আসে রুদ্র আর আদ্র, দুজনে বের হয়ে বলে, বাসর ঘর সাজানো হলো, এখন ডিনার শেষ করে ওদেরকে ঘরে পাস করলেই হবে। রাজ ওর আলিশান আসনে বসে বলে, আমার বাড়িতে বাসর করে আমার শালি হতে চলেছে মা, এখন আমার বাড়িতে বাসর সেরে আমার শালা হবে বাবা। শালার কপাল আমারটাই খারাপ, সবার আগে বিয়ে করেও শুনতে পারছি না বাবা হবার খবর। মায়া চোখ রাঙিয়ে তাকালো। রাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে উঠে দাঁড়ায়, বীরের কাছে এসে বলে, আব্বে তুই তো মামা হতে যাচ্ছিস। বীর রাজের দিকে ফিরে বলে, তুইও তো মামা। আমি মামা প্লাস আঙ্কেল, আমার আনন্দ ডাবল। এত কিছুর পরেও তোর বাবা ডাক শুনতে মন চায়? বিয়ে করেছিস আজ, দুটো দিন যাক বাবা ডাক তুইও শুনতে চাইবি। তোর মতো মুখে ফটফট করে আফসোস করে না। রাজ এক ভ্রু উঁচু করে বলে, তুই তো দেখছি সুপার ফাস্ট, মনে হচ্ছে মিশন শুরু করে দিবি। তোর মতো স্বামী হতে যাব নাকি? আমি ভাই অত সুযোগ দিতে পারবো না, আসলে আসবে, না হলে ঘাট ধরে নিজের কাছে রাখবো। আমার বউ তোর বউয়ের মতো নাগিন ডান্স দেয় না যে তাকে ঘাট ধরে টান দিতে হয়। আমার বউ নাম্বার ওয়ান বউ, যাকে পেতে হলে ভাগ্য লাগে, সেই সৌভাগ্য আমি তিলে তিলে অর্জন করেছি। তুই কি নিজের বউকে শ্রেষ্ঠ বউ মনে করিস? রাজ এবার মায়ার দিকে তাকিয়ে গাইতে থাকে, অবভিয়াসলি ইউ হি মেরি বিবি নাম্বার ওয়ান। মিহিরের কপালে ব্যান্ডেজ করে দিল মোহন সর্দার। সোনালীকে দেখছে মিলি। সোনালী একবার মিহিরকে দেখে মিলিকে বলে, তুই ওদের সাথে আনন্দ কর যা। মিলি চলে গেল। সোনালী এবার মোহন সর্দারকে উদ্দেশ্য করে বলে, বাড়িতে নতুন দম্পতি এসেছে, তোমার কি দায়িত্ব নেই ওদেরকে দেখে শুনে রাখার? আমি আবার ওদেরকে কি দেখব? সব কি তোমার বড় ভাই দেখবে? এই জন্য তোমার প্রায়োরিটি এই বাড়িতে কম। যে যত অকর্মা হয় তার মূল্যায়ন কম থাকে। মোহন সর্দার অপমানিত হয়ে চলে গেল ঘর থেকে। সোনালী সুযোগ বুঝে মিহিরকে বলে ওঠে, মীরার বাবার সাথে কথা বলেছি, ওনারা তোদের বিয়ে দিতে চাচ্ছে খুব তাড়াতাড়ি। শুনলাম লন্ডন থেকে ফিরে মীরা নাকি তোর ওপর ফিদা হয়ে গেছে। এটাই তো হবার ছিল, আমাদের টার্গেট তো মীরা, ওকে বিয়ে করে ওর প্রপার্টি হাতিয়ে নেওয়া। রুবি দরজার কাছে এসে মা ছেলের কথাটুকু শুনতে পায়, সেই সাথে শুনতে পায় মিহিরের শেষ কথা, মীরার থেকে সবকিছু হাসিল করে আমি মায়া মেয়েটাকে টার্গেট করতে চাই। সোনালী দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলে, ভুলেও ওই মেয়েকে আমার বৌমা বানাতে বলবি না, ওই মেয়ের জন্য আমাকে অনেকবার টর্চার হতে হয়েছে। মিহির ঠোঁট প্রসারিত করে বলে, যে মেয়ে মন্ত্রী শাহরিমরাজ সর্দারকে বিয়ে করতে পারে সেই মেয়ের ক্ষমতা আমি খুব ভালো করেই বুঝেছি মম, কিন্তু মেয়েটা যে গুণবতীর সাথে এতটা রূপবতী এটা বুঝতে পারিনি। রুবি পর্দা থাকার কারণে মিহিরের মুখ দেখতে পেল না। একটু আগে যখন বীর যারাকে ভিতরে আনা হয় তখন মিহির ছিল সোনালীকে আর নিজের আঘাত নিয়ে ব্যস্ত। রাগ চেপেছিল মাথায়, আশেপাশে সবার দিকে নজর দেওয়ার মানসিকতা ছিল না। রুবি তখন হিয়াদের পাশে গেলেও ওর ইমার্জেন্সি কল আসে। কল বলতে একটু আগেই রুবিকে ওর মা কল দিয়ে নতুন আরেক প্রস্তাবের কথা বলে, সেজন্য রুবি সবার আড়ালে যায়। এখন নিচে যাওয়ার পথে মা ছেলের কথা শুনতে পায়। রুবি না জেনেও ভিতরে থাকা ছেলেকে মায়ার দেবর ভেবে ধিক্কার জানালো মিহিরের প্রতি। অতঃপর বাইরে এসে মায়াকে খুঁজতে লাগলো। রাজ দেখলো রুবি এদিক ওদিক কাউকে খুঁজছে, তাই রাজ এগিয়ে এসে বলে, কাউকে চাই? ম্যাম কোথায়? তোমার ম্যাম অফিসের কাজে একটা কল অ্যাটেন্ড করতে গেছে। স্যার পরিস্থিতি খুব খারাপ, মায়া ম্যামের দিকে কুনজর দিচ্ছে ওই ছেলেটা, তার উদ্দেশ্য মায়া ম্যামকে নিজের করার। নাম জানি না, মিসেস সোনালীর ছেলে। মিহির? মিহির? তুমি কি মিহিরের কথা বলছো? ওই রাস্কেল আমার বউয়ের দিকে নজর দেয়, ওকে তো আমি। রুবি একটু বাধা দিয়ে বলে, ওনার নাম মিহির? হ্যাঁ কেন? রুবি এবার পিছন থেকে কারো পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকালো। মিহির আর সোনালীকে দেখে অবাক হলো রুবি।
রুবি। সেই সাথে মিহির নিজেও অবাক রুবিকে দেখে। মিহির তেড়ে এসে বলে, তুমি? রুবি বলে ওঠে, তুমি? সবাই এদের কথা শুনে এখন এদের দিকেই চোখ স্থির রাখলো। রুবি অবাকের সাথে বলে, মিহির তুমি এখানে? মিহির পাল্টা প্রশ্ন করে, তুমি এখানে কি করছো রুবি? মোহন সর্দার এগিয়ে এসে বলে, আমার মেয়ে আমার কাছেই তো থাকবে। মিহির আশ্চর্য হয়ে গেল। তোমার মেয়ে মানে কি? তোমার মেয়ে তো মিলি, মানে আমার বোন। এটাও তোমার একটা বোন। তোমার মায়ের আগে আমার আরো একটা সংসার ছিল, সেখানে তোমার এই বোনের জন্ম। ওর নাম মোহনা সর্দার। মিহির হা হয়ে গেল। কপালে চোট পেয়ে কি তার মাথা খারাপ হয়ে গেছে? মিহির বলে ওঠে, সামথিং ইজ রং। ও মোহনা না, ও রুবি। শিবচরে বাড়ি ওর। সেই শিবচরে ওর নানা বাড়ি। তাই তোমরা বলছো ওর নাম মোহনা, তাহলে আমি ওকে রুবি নামে এতগুলো বছর কিভাবে ছিলাম? অভিমান করে নাম পাল্টেছে মেয়েটা আমার। মোহন সর্দার থামতেই মায়া এগিয়ে এসে বলে, ওয়েট। মায়া এগিয়ে আসতে নিলেও রাজ মায়ার হাত ধরে পিছনে ঠেলে সামনে এগিয়ে এসে বলে, ওয়েট বলো আর ফোয়েট। ওর সামনে গিয়ে না, আমার পিছন থেকে ওর সাথে কথা বলবে। ভ্রুকুসকে মায়া বলে, মানে এই যে তোমাদের মাঝে দেওয়াল। আমি সম্পর্কে আমার দেবর হয়। দেওয়াল হতে হবে কেন? এই দেবরের উদ্দেশ্য গড়বড়। আমার বউকে নজর দেবার আগেই হয়ে যাব আমি দেওয়াল। তারপর মিহিরের দিকে ফিরে বলে, রুবি মেয়েটাকে তুই এতগুলো বছর কিভাবে চিনিস? আসলে মিহির থেমে যায়। মিহির থামলেও রুবি থামেনি। রাঘব প্রকাশ করে, মিহির আমার বয়ফ্রেন্ড। রুবির চোখ দেখে বোঝা যাচ্ছে রুবি কতটা রেগে আছে। ঘৃণা আসছে মিহিরের ওপর। সোনালি এমনিতেই দুর্বল ছিল। মিলি সেলাইন মেডিসিন দেওয়ার পর একটু ভালো লাগলেও এখন যেন মাথা চক্কর দিচ্ছে। ছেলে কিনা শেষমেশ সৎবোনকে গার্লফ্রেন্ড বানালো। মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে মোহন সর্দার এসে আগলে নেয়। রাজ এক ভ্রু উঁচু করে। ছেলের রামলীলা চলে, বাপ এখন রোমান্স করে। মায়া দেখতে পাচ্ছে না সোনালির ঠিক মুখের রিয়াকশন কি। দেখার জন্য মাথা বেঁকাতে নিলেই রাজ পিছনে ফিরে বলে, জেদ করবে না মায়াবতী। এই শকুনের সামনে তোমার আশা নিষেধ। মায়া চরম বিরক্ত। মায়া তো দেখতে চায় সোনালি এখন কেমন অবস্থায় আছে। এদিকে রাজ কি বুঝে এমন করছে বুঝলো না। সোনালি কপালে হাত দিয়ে বলে, আমার ছেলে শেষমেশ তার বোনের সাথে প্রেম করে? এ কি দিন আসলো আমার। রাজ এবার একটু হাসলো। বিটকেল হাসি দিয়ে বলে, এনজয় হালুয়া। আমার কাকার 2 নম্বর বউয়ের ছেলে 1 নম্বর বউয়ের মেয়ের সাথে করছে প্রেমলীলা। মায়া পিছন থেকে রাজকে চিমটি কাটে। রাজ ব্যথা পেলেও সহ্য করে নেয়। রুদ্র দাঁড়িয়ে আছে আদ্রর পাশে। ছোপ ছোপ দাড়ির ওপর বৃদ্ধাঙ্গুল দিয়ে হালকা চুলকিয়ে ভাবুক দৃষ্টিতে বলে, ভাবিজি শেষমেশ ঘরে নকল সতীন না, নিজের সৎ ভাইয়ের গার্লফ্রেন্ডকেও এনেছে। আমরা বুঝলেও বাকিরা বুঝবে সৎ ভাই বোন প্রেমের খেলা খেলছিল। সর্দার বাড়ির এক একটা ক্লাইম্যাক্স চলতেই থাকবে। ক্লাইম্যাক্স আরো একটা আছে। কি? মিহির আসলে মোহন সর্দারের বায়োলজিক্যাল সন্তান নয়। তুমি কিভাবে জানলে? আমাদের জানাওনি কেন? ব্রো আর বড় বাবা জানে, কিন্তু আমাদের এটা এখন চাপা দিয়ে রাখতে হবে। যারা সোফা থেকে উঠে হেলে দুলে হেঁটে ঢঙ্গি ভাব নিয়ে মুখে দুহাত রেখে বলে, হ্যাঁ মিহির ব্রো, তুমি রাজবেবির পুতুল বউকে ছি ছি ছি, লজ্জা লজ্জা লজ্জা। মাহমুদ সর্দার দূরে দাঁড়িয়ে কপাল কুঁচকে বলেন, এই মেয়েকে কি সবসময় ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়াই লাগে? বীর নীরব দৃষ্টিতে ফ্যামিলি ড্রামা দেখছে। শুধু বীর না, আদ্রও তাই। বাকিরা একটু আতঙ্ক দেখাচ্ছে তো আবার কেউ কেউ নাটক করে চলেছে। শান্ত হয়ে এই পরিবেশ যদি কেউ উপভোগ করে তো সেটা বীর ও আদ্র, যারা এবার রাজের পাশে দাঁড়িয়ে বলে, সো স্যাড বেবি, তোমার পুতুল বউ তোমাকে ধোকা দিল। রাজ কম যায় না, যারার দিকে ফিরে বলে, ভাগ্যিস বুঝেছিলাম আগে থেকেই খাবো আমি বাস, তাই তো মায়াবতীর সাথে করছি আমি 3 কবুল বলে সংসার। রাজ আর যারা নাটক দেখে রুদ্র হেসে বলে, এরা জেনে বুঝে এদের লাইফ পার্টনারকে রাগিয়ে দেয়। আদ্র এক ভ্রু উঁচু করে রুদ্রের দিকে ফিরে বলে, তুইও তো কম না ভাই, তোর হিয়া পাখিকে রাগাতে পারদর্শী তো তুইও। আর তুমি কি তোমার প্রেয়সীকে সময় দাও ঠিকমতো? সে তো তোমার খোঁজ নিতে এই সময় ওই সময় পার করে, তুমি কবেলা খোঁজ নেও? আদ্র উত্তর না দিয়ে রাজের দিকে ফিরল। যারা দাঁত বের করে হেসে মিহিরকে বলে, আমাদের নতুন হবু ভাবির সাথে পরিচয় করাবে না? রুবির চোখ দিয়ে পানি পড়ছে, যেটা মায়া লক্ষ্য করেছে। যারা এতক্ষণ না দেখলেও এবার যখন রুবির দিকে তাকালো দেখতে পেল রুবির চোখে বেয়ে পানি পড়ছে। যারা এবার থেমে গেল। পরিস্থিতি সবার জন্য হাস্যকর হলেও রুবির জন্য ব্যথাতুর। যদিও এখানে রুবি মিহিরের বোন না, কিন্তু মিহিরের আসল রূপ রুবি জেনেছে। সোনালির সাথে কথা বলতে মীরার বাবা এসেছিল, যে এখানে থেকেই কানে অল্প অল্প আসে। এরা বেআই
বেআইন হতে চায়। রুবি সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। হিয়া আসিয়া ছুট লাগায় ওর পিছনে। মায়াও চলে গেল সেদিকে। মৌ আর পিয়াস বিরক্ত হয়ে বসে আছে। এদের এই পরিস্থিতি দৃষ্টিকটু। সেখানে বাইরের লোক হিসেবে এরা দুজন উপস্থিত। মাহমুদ সর্দার বুঝতে পেরে বলেন, ডিনার কমপ্লিট করে নেওয়া প্রয়োজন আগে। যারা রুবিকে চলে যেতে দেখে সেই সাথে মায়া আর হিয়াকে যেতে দেখে বীরের দিকে তাকালো। দুষ্টু হেসে রাজের দিকে ফিরে বলে, আমাকে দেখতে কেমন লাগছে বেবি? রাজ বীরের দিকে তাকালো। বীর রেগে ফুঁসতে থাকে। নজর এড়ায়নি যারার। সে আর চোখে তার ব্যক্তিগত মানুষটিকে দেখেই যাচ্ছে। রাজ চুপ আছে। যারা এবার বীরকে আরো একটু উত্তেজিত করতে বলে, কি হলো বলো? রাজ মুখ খুলল। কালার্সে সোনিয়া রবিবার করে হট হিরোইনদের যে স্পেশাল এপিসোড হয় ওই হিরোইনদের মতো। তুমি এপিসোড দেখো? দেখি না তো। বাসায় আসার সময় বোনেদের এই চ্যানেল নিয়ে যুদ্ধ করতে দেখে মুখস্থ করেছি যে নাগিন কোন সময় আসে। যারা অপমানিত না হয়ে বরং দুষ্টু হাসি দিয়ে বলে, একবার এই নাগিনের ছোবল খাবে নাকি? বীর আর ধৈর্য ধরতে পারল না। সোফা থেকে উঠে এসে যারাকে কাঁধে তুলে নিজেদের বাসর ঘরের দিকে যেতে নেয়। রাজ গলা উঁচিয়ে বলে, ডিনার করে যাবি না? বীর উত্তর দিল না। রাজের কথা শুনেও তোয়াক্কা না করে চলে গেল ভিতরে। রুদ্র রাজের পাশে এসে বলে, তোমাকে কাকা বানাতে যাচ্ছে তোমার শালা প্লাস ভাই। আমার শালাশালি মিলে আমার বাড়িতেই মারে ছক্কা। এদিকে আমার কাজ শুধু এদেরকে চেয়ে চেয়ে দেখা। যারাকে কোলে করে ঘরে আনলো বীর। অন্ধকার ঘরে ঢুকে দরজায় সজোরে লাথি মেরে দিল। যারা একটু কেঁপে বীরের বুকে মুখ রাখে। বীরের উন্মুক্ত বুকে যারা ঠোঁট ছুঁয়ে দেয়। বীর ঠোঁট প্রসারিত করে অন্ধকার ঘর অবস্থায় যারাকে বিছানায় শুইয়ে দিল। যারার কপালে আঙ্গুল রেখে কানের কাছে মুখ রেখে বলে, আমার সামান্য শক্তি সঞ্চয় করাতেই তোমার বুক কেঁপে ওঠে। বাকি রাত কি হবে জানেমান? যারা অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না স্লো ভয়েসে বলে, লাইট অন করো হ্যান্ডসাম। তোমাকে সারা রাত দেখার জন্য হলেও লাইট অন করব। যারা একটু কেঁপে উঠলো। বীর যারার উপর থেকে উঠে লাইট অন করে। দরজায় ছিটকিনি দিয়ে বিছানায় চোখ রাখে। যারা বীরের মুখভঙ্গি দেখে ঘাবড়ে গেল। বড্ড বেশি রেগে গেছে বীর। বারবার বারণ করা হয় তাকে, তাও শোনে না। রাজকে নিয়ে আদিক্ষেতা আজ ছুটিয়ে দিবে বীর। বীরের মুখ এমনটাই প্রকাশ পেল। যারা তড়িৎ গতিতে বিছানা থেকে উঠে পালাতে নেয়। বীর যারার হাত ধরে বিছানায় ছুঁড়ে মারে। এক পা বিছানার ওপর রেখে যারার দিকে ঝুঁকে বলে, বাসর আজ আমাদের, পালাতে পারবে না তুমি জানেমান। যারা শুকনো ঢোক গিলে বলে, নর্মাল বিহেভ করলে পালাতাম না। বীর হাসলো। সেই হাসি দেখে যারা আবারও শুকনো ঢোক গেলে। বীর ওর প্যান্ট থেকে বেল্ট খুলে হাত পেঁচিয়ে ধরে। এটা দেখে যারা কল্পনায় চলে যায় 50 শেড অফ গ্রে মুভির সিন। ওই দিন রাতে যারা ওই মুভি দেখছিল। বীর এসে যারাকে ওই মুভি দেখতে দেখেছিল। আজ তাহলে বীর একই কাজ করবে? যারা এটা দেখে চিৎকার দিয়ে ওঠে, না। যারা চিৎকার বাইরে চলে এসেছে। এদিকে বাইরে আছে রাজ, রুদ্র, আদ্র, মৌ, পিয়াস। মাহমুদ সর্দার ঘরে গিয়েছেন অনেকক্ষণ। মোহন সর্দার এখন নিজের কাজে বাইরে। মায়া হিয়া শিয়া রুবিকে সান্ত্বনা দিচ্ছে। যারা চিৎকার শুনে রাজ এক ভ্রু উঁচু করে গাল হা করে থমকে যায়। রুদ্র ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল। সামান্য কয়েক ঢোক গিলতেই যারা চিৎকার কানে আসে। সাথে সাথে রুদ্রের মুখ থেকে পিক করে পড়ে যায় ড্রিঙ্কস। আদ্র বিরক্ত প্রকাশ করে চলে গেল হিয়ার লাইব্রেরিতে। এখানে থাকা তার দ্বারা সম্ভব না। রুদ্র মুখটা মুছে বীরের অবস্থানরত ঘরের দিকে চোখ রেখে বলে, যেতে পারলো না অ্যাকশন শুরু? রাজ স্বাভাবিক হয়ে বলে, আমার লাগামহীন কথা শুনে আমার বাবা যে হারে ফেটে পড়ে, আজ এদের চিৎকারে তো তার স্ট্রোক হয়ে যাবে। বলেই রাজ নিজের মতো চলে যেতে নেয় পলিটিক্সের কিছু বিষয় আলোচনা করতে। যাওয়ার সময় পিয়াসের দিকে ফিরে বলে, ছক্কা তো আগেই মেরেছ, এখন অন্যদের বেলায় কান না পেতে আমার সাথে চলো পিউ বেবি। পিয়াস উঠে চলে যায় রাজের সাথে। মৌ রুদ্রকে দেখে কোনো মতে একটা হাসি দিয়ে চলে গেল উপরে। রুদ্র আর কি করবে? সিটি বাজাতে বাজাতে নিজের মতো বাইরে বের হলো। এখন এখানে থাকা সেফ না। যারা চিৎকার শুনে বীর তড়িৎ গতিতে যারার মুখ চেপে ধরে। যারার দিকে চোখ রাঙিয়ে বলে, বাইরে মানুষ আছে। যারা হাঁসফাঁস করছে। বীরের হাতে নখ দিয়ে খামচে ধরে। বীরের হাতে ছোপ ছোপ রক্ত দেখা দিল। হাত সরাতেই যারা বলে, আমাকে মারলে আমি চিৎকার করব না? আজ রাতের জন্য চিৎকার করবে না জানেমান। যারার মুখটা হা হয়ে গেল। বীর যারার উপর ঝুঁকে থেকেই গলায় টাই ঢিলা করলো। ধীরে ধীরে টাই খুলে যারার হাত দুটো বেঁধে দিল। যারা কেঁপে উঠে বলে, ভয় করছে আমার বীর। বীর নেশাতুর দৃষ্টি দিয়ে যারাকে দেখছে। মুখে উত্তর না দিয়ে শার্ট খুলে বিছানার পাশে রাখলো। আরেক পাশ
পাশে থেকে বেল্ট নিয়ে যারার দিকে ফিরে মুখ ভয়ানক হাসি ফুটিয়ে বলে, তো কি বলেছিলে যেন? সবল দিবে তাই না? নাগিন হতে চেয়েছিলে, এখন এই নাগিনকে বিন্না বাজিয়ে বশ করে নিলাম। পালাতে তো পারবে না নাগিন। ওটা তো মজা করে বলেছিলাম। এখন তুমিও ভোগ করবে মজার প্রভাব কতটা। উঠেই বীর সেই বেল্ট ছুটতে নিবে যারার চোখ বন্ধ করে অনুরোধ করে বলে, আমি আর বেবি বলবো না, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনো ছেলের সাথেই ফ্লার্ট করব না, প্রমিস করলাম আমি, প্লিজ প্লিজ প্লিজ। বীর মৃদু হেসে হাতের বেল্ট ছুঁড়ে ফেলে দেয়। যারার কপাল থেকে থুতনির দিকে আঙ্গুল দিয়ে স্লাইড করছে। যারা পিটপিট করে চোখ খোলে। বীরের চোখে চোখ রেখে শান্তির নিঃশ্বাস নিল। বীর যারার চোখের দিকে চেয়ে বলে, এই মুখে অন্য পুরুষের জন্য পীড়িত দেখলে জীবন জাহান্নাম করে দিব তোমার। যারা চুপ করে আছে। বীর যারার ওষ্ঠ দেখে, সেখানে ছোট করে চুম্বন দিয়ে বলে, আই নিড টু ডিপ হাগ উইথ ইউ ফর ফিল রিল্যাক্স জানেমান, মে আই ক্যান? যারা চুপ করে আছে নীরব হয়ে সম্মতি দিল বীরকে। বীর যারার উপর ভর দিয়ে শুয়ে পড়ল। যারার কষ্ট হলেও চুপ আছে। বীর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। যারা অনুভব করছে এক সময়ে স্থির হয়ে বীর বলে, আমরা স্বামী স্ত্রী, আমাদের মাঝে ভালো মন্দ সকল মুহূর্ত থাকবে, কিন্তু কোনো গোপনীয়তা না। আমি তোমার গোপন কথাটা জানতে চাই। কেন তুমি পালিয়ে যেতে চাও? যারা চুপ করে আছে এখনো। বীর যারার দিকে তাকালো না। বীরের মুখ যারার গলার পাশেই। ওখানে মুখটা স্থির রেখে প্রশ্ন করে যারাকে। যারার উত্তর না পেয়ে অপর পাশের হাতটা উঠিয়ে যারার চোখ মুখের ওপর রাখে। যারার চোখের ওপর হাত দিতেই ভেজা অনুভব করে বীর। বুঝলো যারা কান্না করছে। সাথে সাথে উঠেই সে যারার ঘাড় ধরে নিজের বুকের সাথে লেপ্টে ধরে। যারা কান্না করে দেয়। হু হু করে কান্না করছে যারা। কেন করছে বীর জানে না, শুধু ভাবছে এই মেয়েটাও কাঁদতে জানে। যে মেয়ে একটু আগে ঢং করছিল সেই মেয়ে এখন কান্না করছে। মাহমুদ সর্দারও বাকিরা বাইরে আসলো। মায়া এলো রুবিকে সাথে নিয়ে। রাজ মিটিং শেষ করে বাইরে বের হয় পিয়াসের সাথে। ধীরে ধীরে সবাই এক জায়গায় হলেও বীর যারা নেই। মাহমুদ সর্দার প্রশ্ন করলেন, ওরা দুজন কোথায়? রাজের সোজাসাপটা সত্য কথা, আমাকে চাচা ডাক শোনানোর প্রস্তুতি নিতে ব্যস্ত। মাহমুদ সর্দার মুখটা এমন করলেন যে সে এদের কাজ দেখে মুখ লুকাতে পারলে বাঁচত। খাবার টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, ডিনার না করেই চলে গেল? বেঁচে থাকলে ডিনার কালকেও হবে। বাসর তো আর দিনের পর দিন চলতে থাকবে না, তাই ওটাকেই বর্তমানে প্রাধান্য দেওয়া উচিত। তুমি যেমন, তোমার চিন্তাধারাও তেমন। কাজে আমি উল্টো, তোমার শালার ছেলের মতো অত ফাস্ট না। ফাস্ট হতেও যোগ্যতা লাগে। রাজ অবাক চাহনি দিল। মাহমুদ সর্দার বলেছেন এই কথা। ভ্রু কুঁচকে রাজ বিড়বিড় করে বলে, কিছু হয়েছে নাকি? মন খারাপ? উল্টো পাল্টা বকছো যে? তোমার ভাইরাস লেগেছে। বিরক্ত প্রকাশ করে খাবারে মনোযোগ দিলেন মাহমুদ সর্দার। রাজ এক পলক দেখে সেও খাবারে মনোযোগী হয়। নিজেদের ঘরে চলে আসে মায়া ও রাজ। মায়া রাজকে দেখে বলে, সোফায় বসুন মন্ত্রী মশাই, ব্যান্ডেজ খুলে ক্ষত স্থান পরিষ্কার করতে হবে। এতবার ব্যথা দিতে চাও কেন তুমি মায়াবতী? আপনার প্রয়োজন তাই। শুনলাম আমাকে গুলি করা ব্যক্তি মারা গেছে। ঠিক আমার যেখানে গুলি লেগেছে সেখানেই তার 7টা গুলি পাওয়া গেছে। মায়া মেডিসিন বক্স হাতে নিয়ে রাজের চোখের দিকে চোখ রাখলো। কোনো উত্তর না দিয়ে রাজের বুকে হাত রাখতে নিলে রাজ হাত ধরে মায়ার মুখের সামনে এগিয়ে এসে বলে, কেন মারলে তাদের? আমাকে বিধবা বানাতে চেয়েছিল তাই। রাজ মাথা কাত করে বিজয়ের হাসি দিল। বাম হাত মায়ার মুখে রেখে বলে, পৃথিবীতে আমিই একমাত্র সেই স্বামী যার বউ দুনিয়ার বুকেতে রক্তবতী আর আমার কাছে মায়াবতী। মায়া মৃদু হেসে রাজের বুকের ব্যান্ডেজ খুলে মলম দিতে নিলে রাজ বলে, আই ওয়ান্ট এ কিস নট মেডিসিন। মেডিসিন প্রয়োজন আপনার জন্য। ঘোড়ার ডিমের ডাক্তারের কথা শুনে চলো বলেই তুমি আমাকে বুঝতে পারছো না। এসব মেডিসিনের থেকেও এখন আমার জন্য তোমার সংস্পর্শে থাকাটা বেশি জরুরি। আমি আমার মায়াবতীকে চাই। রাজ অভিমানী কণ্ঠে কথাগুলো বলে মায়া মলম পাশে রেখে বলে, অভিমান করেছেন? রাজ অন্যদিকে ফিরে তাকায়। মায়া চোখ বড় বড় করে তাকায়। এসব ড্রামা আমার সাথে খাটবে না মন্ত্রীমশাই। রাজ এখনো অন্যদিকে ফিরে আছে। মায়া সূক্ষ্ম দৃষ্টি দিয়ে বলে, কি চাই? রাজ একই অবস্থায় মুখ রেখে বলে, বরের অভিমান ধমকে ভাঙাতে হয় না। তাহলে? পুরুষ মানুষের দুর্বলতা আর রাগ, এই দুটো জিনিসের ঔষধ নারীর ঠোঁট। মায়া মৃদু হেসে রাজের বুকের একপাশে আলতো চাপড় মেরে রাজকে একবার দেখে রাজ এভাবেই থাকবে। মায়া এগিয়ে এসে রাজের বক্ষ বরাবর ওষ্ঠ ছুঁয়ে দেয়। রাজের এতেই এনাফ। এবার সে তার মায়াবতীকে নিয়ে
নিয়ে উঠে দাঁড়াতেই যেই কোনো অ্যাকশন নিবে অমনি দরজার করা নাড়ার শব্দ আসে। রাজ বিরক্ত হলো। এই কে রে? ব্রো আমি, বেটা রুদ্র। ইয়াপ। রাজ দরজা খুলতেই দেখে রুদ্র দু হাতে দুটো বালিশ নিয়ে হাজির। কিছু না বুঝে আন্দাজে বলে দেয়, আমার ঘরে বালিশের প্রয়োজন হয় না, এক বালিশে দুজনে মাথা রাখি। রুদ্র টেডি হাসি দিয়ে বলে, আমি তোমার বউ না যে এক বালিশে মাথা দিয়ে দুজনে ঘুমাবো। রাজ চমকে উঠে বলে, আবে বেটা তোর ধান্দা কি? আজ একটা রুমও ফাঁকা নেই। ভ্রু কুঁচকে রাজ বলল, কেন? তোমার ওই মাফিয়া ভাইয়ের গার্ড সমস্ত ঘর দখল করেছে। কতজন হবে? 40-50 জন। শালা বিয়ে করে বাসর করছে নাকি আমাদের জ্বালাচ্ছে। আদ্র আর তারেক আসলো সেই সময়। রাজ ওদেরকে দেখে বলে, তোমরাও কি এখানে ঘুমাবে? হ্যাঁ। আমার বউ কোথায় যাবে শুনি? মায়া হাতে ব্যাগ নিয়ে বাইরের দিকে যাওয়ার প্রস্তুতি নিয়ে বলে, আমি হিয়া শিয়ার সাথে থাকবো আজকে। রাজ ঘাড় কাত করে মায়াকে দেখে বলে, তুমি জানতে তবে? হ্যাঁ। মিলি দুটো বালিশ এনে বলে, এই যে তোমাদের বালিশ। তারেকের দিকে চেয়ে বলে মিলি। তারেক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বালিশ নেয়। মিলির মুখে হাসি ফুটে আছে। রাজ দেখতে পেয়ে বলে, ডাল মে কুছ কালা হে। মায়া চলে যেতে নিলে রাজ মায়ার হাত ধরে দাঁড় করালো। মায়া কপাল কুঁচকে বলে, কি হলো মন্ত্রীমশাই? রুদ্র ও মিলি বুঝতে পেরে দুষ্টুমি করে বলে, কি হলো মন্ত্রীমশাই? রাজ সবার দিকে তাকিয়ে বলে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রীমশাই এখন প্রেম করবে। সবাই মুস্কি হেসে চোখ বন্ধ করলেও করেনি রুদ্র। রাজ রাগ দেখিয়ে বলে, বেটা বন্ধ কর চোখ, না হলে আমার বোনের কপালে অন্ধ স্বামী জোটাবো। রাজের ধমক শুনে রুদ্র চোখ বন্ধ করে। রাজ মায়াকে নিয়ে ঘরের ভিতর এসে দরজাটা চাপিয়ে দিল। গলা উঁচিয়ে বলে, 1.5-2 ঘন্টা বাইরে থেকে ঘুরে আসো, আমি এখন দরজা খুলবো না। তারেক আবলার মতো চেয়ে আছে। এভাবে ঘোল খাইয়ে দরজা লাগিয়ে দিল। বেচারার ঘুম আসছে খুব। এদিকে রাজ এতদিন হাসপাতালে ভর্তি থাকায় বউয়ের ভালোবাসায় অভাবে শুকিয়ে যাচ্ছে যেন। তার এখন বউয়ের থেকে ভিটামিন চাই। মায়া রাজকে চোখ রাঙিয়ে বলে, অসভ্যতামি হচ্ছে মন্ত্রীমশাই। বউকে কাছে পেতে অল্প একটু অসভ্য হতে হয়, না হলে বউ থেকেও না থাকার মতো হয়ে যায়।